আজকের গানটা যে মানুষটির সাথে, সেই মানুষটির সাথে আমার খুব বেশি দিন হয়নি আলাপ হয়েছে, এবং আলাপ হওয়ার পরে যখন গল্প হচ্ছিল আমি আমার কথা শুনতে শুনতে একজন সত্যি কথা বলবো খুব অবাক হয়েছিলাম যে এই ধরনের ভাবনা নিয়ে, এই ধরনের কাজ নিয়ে এতদিন ধরে কাজ করছে। আমার অ্যাকচুয়ালি খুব একটা জানা ছিল না, কারণ উনি বহুদিন বিদেশে ছিলেন। উনি আমাদের কলকাতা শহরে এসে আছেন, খুব বেশি দিন নয়, কিন্তু ওনার যে কাজের পরিধি, যে কাজ উনি এতদিন করেছেন, সেই সূত্র ধরে আপনাকে আজকের জন্য বলেছিলাম আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং উনি যে বিষয়টি নিয়ে আজকে আড্ডা দেবেন সেটার নাম হচ্ছে মায়া। মায়া অর্থাৎ কি সেটা উনি বলবেন, আমরা যেটুকু জানি আমরা জানি ইলিউশন। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের যখন মায়া স্পেস নামটি দেওয়া হয়েছিল, মায়া স্পেস আমাদের গ্যালারির নাম, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এই মায়া কি, দিদি মাসি দিদা কার নামে মায়াটা হয়েছে। আমি সত্যি কথা বলতে কি কারোর নামে থেকে দেওয়া হয়নি, এই যে একটা উত্তর ইলিউশন যার সাথে যেটা শিল্পের একটা সাংঘাতিক যোগসূত্র রয়েছে, সেই সূত্র থেকে এই নাম হয়েছে মায়া স্পেস। এবং সেই মায়ার যে কি অদ্ভুত ঘটনা, কোথা থেকে কিভাবে এর যে একটা এই যে ভাবনাটা রয়েছে, সেই ভাবনাটা কোন ভাবে কিভাবে বিস্তার করা হয়েছে সেটাকে কিন্তু একদম আমাদের কাছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমাদের অনেকটা সুন্দর করে দেবেন আমাদের ভাবনাটাকে। পিনাকি গাঙ্গুলি, উনি লেখক, উনি কবি, উনি রিসার্চার, এবং উনি আইটি প্রফেশনাল। যে কাজটা ওনার প্রফেশন সেটা হচ্ছে আইটি প্রফেশনাল, এবং সেই কাজের সূত্র ধরেই আমার সাথে ওনার অ্যাকচুয়ালি একটা আলাপ হয়েছিল। আমাকে পরে কাজটার বাইরের পরিধিতে বোধহয় বেশি বেরিয়ে গিয়েছিলাম ওনার কথাবার্তা গল্প শুনতে শুনতে, এবং তখনই আমি একটু যেটা বলে মেসমারাইজড আর কি ওনার কাজের পরিধিতে। ওনার খুব ভালো দুখানা বই, একটি বই বেরিয়ে গেছে, গড সায়েন্স অ্যান্ড রিয়ালিটি। এটা একটা গ্লোবাল রিলিজ হয়েছে, মানে এটা সারা পৃথিবীতে এই বইটা পাওয়া যায়, এবং অত্যন্ত উচ্চ মানের এই বইটি। আমার এখনো পড়া হয়নি, আমি এক্সামটা শুনেছি এবং নিশ্চয়ই আমি আজকে হাতে পেয়েছি। এবং আরেকটি আপকামিং বুক ওনার হচ্ছে, সেটা ইয়েট রিমেম্বার মি। এই বইটি অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, এই কাজটা চলছে, যেটা একটা পোয়েটিক বায়োগ্রাফিক্যাল ফিকশন অফ দ্য লাইফ অফ টেগোর। খুবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেটা তিনি কিভাবে ফেস করেছেন, কিভাবে ফেস করবেন, বইটি বেরোলে আমরা নিশ্চয়ই পড়বো এবং জানাতে পারবো। উনি একটা অদ্ভুত কাজ করছেন যেটার নাম হচ্ছে ডায়ালগে, যেটা আমরা এই যে আড্ডা ঘরের মধ্যে বসে রয়েছি, আড্ডার মাধ্যমে আমরা সকলের সাথে রিচ করছি, কথা বলছি, বিভিন্ন মাধ্যমের শিল্পর মাধ্যমে ব্যাপারটার সাথে আমরা জড়িত হচ্ছি। ঠিক সেইভাবে ওনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে একটা নলেজ শেয়ারিং, এইটা আমরা যে ঘরের মধ্যে বসে ফিজিক্যালি যে নলেজ শেয়ারটা করছি, এই নলেজ শেয়ারিংটা কিন্তু উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করছেন, যার নাম ডায়ালগে। এটারও অনেকটা বিস্তার লাভ করেছেন, প্রচুর ওনার মানে এই যে মেম্বার্স রয়েছে যারা আড্ডা দিতে আসে রেগুলার এই ডায়ালগের প্ল্যাটফর্মে, যেখানে যে আমি যেটা বললাম বাঙালির যে আড্ডা, সেই আড্ডাটাকে উনি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছেন। এছাড়া আরো দুটো ভালো কথা বলি, উনি আমাদের 2022 সালে যে কলকাতা বুক ফেয়ার হয়েছিল, কলকাতা বুক ফেয়ারের যে একটা লাইভ স্ট্রিমিং যে কাজটা হয়েছিল, প্রথম বুক ফেয়ারটাকে আমরা যে দেখেছিলাম সারা পৃথিবী জুড়ে এটা পৌঁছে গেছিল, লাইভ স্ট্রিমিং হয়েছিল, তার চিফ ডিজিটাল অ্যাডভাইজার কিন্তু ছিলেন পিনাকি গাঙ্গুলি, এবং এটা মস্ত বড় সাকসেস হয়েছে। সকলের মাধ্যমে এটা মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে উনি পৌঁছে দিতে পেরেছিলেন। এই একটা খুব কঠিন জিনিস, এই লাইভ স্ট্রিমিংটা অত্যন্ত নতুন এখন, এবং এটাকে এইভাবে সুন্দর করে বাক্স করে এটাকে করেছিলেন। এবং এছাড়াও ওনার একটি ভার্চুয়াল ইন্টারন্যাশনাল ইভেন্ট উনি অর্গানাইজ করেছেন 2022 সালে 2022-তে, যেটা হচ্ছে ডায়ালগ ইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট। এই লিট ফেস্টটা আমরা দেখেছি ফিজিক্যাল লিট ফেস্ট হয়, কিন্তু
তুমি একটা গ্লোবাল ফেস করেছেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, এটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে। আশা করছি উনি এই কাজগুলি আবার করে, কারণ উনি সদ্য কলকাতায় এসেছে এবং কলকাতায় এসে এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হয়ে গেছেন। আগামী দিনে আমরা আরো অনেক কাজ দেখতে পাবো, জানতেও পারবো কি কাজ হচ্ছে এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ। তো আজকের আমাদের এই যে মায়া নিয়ে আমরা যে বলবো, এই যে কনসেপ্ট অফ মায়া ফ্রম লিঙ্গুইস্টিক, রিলিজিয়াস এন্ড মাইথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে উনি ওনার যে বক্তব্য সেটা আমাদের জানাবেন। আমরা একটুখানি শুনবো এবং বোঝার চেষ্টা করবো। হয়তো অনেকটাই কঠিন, উনি আমাদের সহজ করে বোঝাবেন, বলবেন এবং আমরা জানবো, নিঃসন্দেহে অনেকটাই উদ্বুদ্ধ হবো। এবং আমার কাছে এটা খুব একটা ইন্টারেস্টিং আজকের আড্ডা, যে কারণে যে মায়া আছে সেরকম মায়া নিয়ে একটা লেকচার হচ্ছে, সেটা আমাদের একটা উপরি পাওয়া। আমি ডেকে দেবো পিনাকি গাঙ্গুলিকে আমাদের সাথে। Move shy away from all these introductions, but yeah, thank you so much, and thank you very much for that. আমরা একটু শুরু করব, যেহেতু এটা মায়া এবং যেহেতু আমরা একটা মেন্টাল পিসের জায়গায় না গেলে এত মায়ার মধ্যে এত ডিফিকাল্ট একটা কনসেপ্ট বোঝা খুব শক্ত। আমরা কি মানে আইদার চোখ বন্ধ করে মনে মনে হোক বা জোরে জোরে হোক কয়েকবার ওম বলে নিতে পারি, তাহলে কি সুবিধা হবে? আমি মঞ্চে চান করছি। আজকে আমরা এই জিনিসটাকে মায়া নিয়ে আমি করতেছি। So this is the map. আমরা আজকে কভার করব যতটা সম্ভব হবে আর স্টপ ইন 45 মিনিটস, বাট এখানে আমরা যেটা চেষ্টা করব ফিলোসফি, ফিজিক্স এন্ড কসমোলজিতে মায়ার রোলটা এবং আর্ট কালচার ইলিউশন যেটা বললেন সেটাকে আমি ট্রাই টু থ্রো মোর লাইট অন দ্যাট। এন্ড আমরা কিছু মিথোলজি, সিভিলাইজেশনাল হিস্ট্রি, কিছু কন্ট্রোভার্সি রিলেটেড টু মায়া যেটা বিশেষ। সো আপনারা তো সবাই যখন টিভি খুললে একটা যোগাসন প্রাণায়াম শুনেন। আজকে আমরা একটা অন্য যোগ, আজকে আমরা জ্ঞান যোগ, ঠিক আছে? সেটাই আমাদের আজকের টপিক। কিন্তু জ্ঞান যোগ করার আগে একদম ডাইরেক্ট জ্ঞানে গেলে প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আমরা একটা মাঝে স্টপেজ নিয়ে আমরা কিছু অর্থের ব্যাপারে কথা বলবো। হোয়াট ইজ মানি? আমরা সবাই মানিকে ইউজ করি, হাতে পেপার কারেন্সি নিয়ে ঘুরছি, বাট হোয়াট ইজ মানি? কোনো আপনাদের এনিওয়ান ওয়ান্টস টু সে হোয়াট ইজ মানি? বিনিময়ের একটা মাধ্যম। আচ্ছা, আমরা যেটা কাজ করছি তার পার্টিসিপেন্ট হিসেবে আমরা দেখতে পাই বিনিময় ইনস্ট্রুমেন্ট অফ সিকিউরিটি। ঠিক আছে, তো এগুলো সবই আছে, কিন্তু একটা ভেরি বেস লেভেলে যদি দেখি, মায়া ইজ আ শেয়ারড মিথ। এই যে মানি ইজ আ শেয়ারড মিথ। টাকা কোনো ফিজিক্যাল, এটা কোনো এক্সিস্টেন্স নেই। আজ থেকে ধরুন 50 বছর আগে অব্দি হয়তো কিছু ছিল যখন টাকাটা ব্যাক বাই গোল্ড। আজকে যেটা যেহেতু ব্যাক বাই গোল্ড নয়, আজকে মায়াটা, এই মানিটা টোটালি শেয়ারড মিথ। যেহেতু আপনি একই গল্পকে বিশ্বাস করি, সেই জন্য আমি আপনার টাকাটা আমি অ্যাকসেপ্ট করি, আর সেই টাকাটা আমি আবার দোকানে যাই, সেও আবার ওই গল্পকে বিশ্বাস করে, সেই জন্য নেয়। এই যে মিউচুয়াল ডিপেন্ডেন্স অফ ট্রাস্ট অন আ সার্টেন স্টোরি,
সেইটার বেসিসে এই কারেন্সি এবং মানির ব্যাপারটা চলছে, পুরো পৃথিবী চলছে। আর এটা করার পরে আমরা ভুলে গেছি যে এটা এরকম একটা মায়া গল্প আমরা পড়েছি। এই অ্যামনেশিয়া, কালেকটিভ অ্যামনেশিয়াটার জন্য আমরা টাকাটাকে এরকম নির্দ্বিধায় অ্যাকসেপ্ট করি, টাকার জন্য যুদ্ধ করি, টাকার জন্য যা যা করার করি। তো টাকা কি কেন এইটা মানে টাকা দিয়ে হয়েছে মানে কারণ মানে কেন এটা কি সুবিধা হবে? এক্সচেঞ্জ তো আছে, বাট একটা ভেরি কোর লেভেল টাকা অ্যাকচুয়াল জিনিসটাকে হাইড করে দিয়েছে। ধরুন আমার আজকে 5 কেজি চাল দরকার, আমি 5 কেজি চাল হাতে করে নিই, আমার কাছে একটা 500 টাকার নোট আছে, ওই 500 টাকার নোট ইজ ইকুইভ্যালেন্ট টু 5 কেজি চাল। তার মানে আমার অ্যাকচুয়াল জিনিসটাকে টাকাটা হাইড করছে, ইট ইজ ভেরিং দ্য রিয়ালিটি। আর সেকেন্ড হচ্ছে ওটা পড়াশোনাখানেও থেমে যায়নি টাকাটা, ও কি করেছে, ও যে নিজেই একটা বিশাল জিনিস সেটা প্রমাণ করেছে। সেই জন্য আমরা টাকা জমাচ্ছি, টাকা ইনভেস্ট করছি, টাকা দিয়ে টাকা করছি, ঠিক আছে? এই যে দুটো জিনিস টাকা করছে, এই দুটোই হচ্ছে মানে বেসিক, এতে আমাদের সারা পৃথিবীর ইকোনমি সব চলছে। এটার উদাহরণটা আরবিট্রারি নয়, তার কারণ মায়া আর আরেকটা নাম হচ্ছে লক্ষ্মী, মায়া কে লক্ষ্মী, এবং সেই লক্ষ্মী আমরা জানি টাকা, কারণ লক্ষ্মীর শব্দের মধ্যে হচ্ছে লক্ষণ, ওটা সিম্বলিক হিসেবে ক্যারি করে বলে, সাকসেসের সিম্বল বা অন্য কিছু সিম্বল ক্যারি করে বলে লক্ষণ বলে লক্ষ্মী। ওকে, সেই জন্য রামের পেছনে লক্ষণ যখন হাঁটছে, সে পরমাত্মার প্রতীক বা সিম্বল হিসেবে হাঁটছে, পরমাত্মা সামনে হাঁটছে, লক্ষণ পেছনে হাঁটছে। তো এক্স্যাক্টলি টাকার যে উদাহরণটা দিলাম, সেই সেম জিনিস মায়াও করছে। এই পুরো পৃথিবীকে মায়া একটা টোটাল মিথ্যের মধ্যে, মিথ্যে মানে নট আনট্রু, মিথ্যে মানে সেই আসল সত্যটাকে সে ঢেকে রেখেছে। আসল সত্যটাকে আমি জানবো মানে আসছি সেটাতে, কিন্তু এখনকার মতো 3টে ক্যারেক্টারিস্টিক যদি আমাকে বলতে হয়, আরো অনেক আছে, বাট মেইনলি 3টে হচ্ছে। মায়া হচ্ছে কি ইট রিভেলস ট্রুথ, মায়া প্রজেক্টস ইটসেলফ অ্যাজ ট্রুথ, সেম যেমন টাকার উদাহরণটা তো বললাম। আর থার্ড হচ্ছে মায়া হচ্ছে ক্রিয়েটিভ ফোর্স। এবার এই টাকাটা যদি আমার হাতে না থাকে, আমি নতুন একটা ইনিশিয়েটিভ ইনভেস্ট করতে পারবো। এই যে মায়া নিজেকে প্রজেক্ট করা শুধু নয়, তাকে দিয়ে আমি আবার ক্রিয়েশনের দিকে এগোচ্ছি বা প্রোগ্রেশনে এগোচ্ছি, মানে প্রোগ্রেসের দিকে এগোচ্ছি, বাজে শব্দ দেখছি, প্রোগ্রেসের দিকে এগোচ্ছি। তো সেই জন্য মায়া ইজ আ ক্রিয়েটিভ ফোর্স। আমরা মায়াকে শক্তিও বলি। একজন কি জিজ্ঞেস করছিলেন শক্তি বা তো এটা হচ্ছে 3টে জিনিস মাথায় রাখবেন। আর এটিমোলজিক্যালি যদি মানে শব্দতত্ত্ব দিয়ে যাই, মায়ার রুট হচ্ছে মা শব্দ। আমাদের সংস্কৃততে এবং পৃথিবীর সব ভাষাতে একটা সাউন্ডের প্রাইমেসি আছে, মানে প মানে পাল, ম মানে মাপা, ব মানে বহন, আর ক মানে করণ, ঠিক আছে? এইগুলো এবারে এই শুধু এই 4টে শব্দকে নিয়ে আপনি যে কোনো শব্দ চিন্তা করুন, আপনি এই ধাঁচে পড়বে, কারণ একটা কনসিয়াসনেস এর মধ্যে কিছু সাউন্ডের কিছু পার্টিকুলার ইমপ্যাক্ট তৈরি করে, এবং সেই জন্য যেটা মায়ের মানে মাপে যেটা ডিনোট করে সেটা হচ্ছে মাপা, মানে মেজারমেন্ট। তার কারণ এখন বলবে আমরা সবাই যখন মা বলি এটাকে এরকম অবস্থা, আমি আমার মাকে বলি, বুঝতে পেরেছি। তো কেন মাপাটা আমার কাজ না, মাপাটা কাজ না। কিন্তু সেই সময়ের যৌথ সমাজে মায়েদের প্রাইমারি রোল সরকার, সন্তান এবং ফ্যামিলির মধ্যে সব জিনিসকে সমানভাবে ভাগ করে দেওয়া, মেপে সংসার চালানো থেকে আরম্ভ করে ওটা প্রাইমারি। সেই মা যখন
সে যখন জন্ম প্রক্রিয়াতে তখন আমরা তাকে জন্মনি করি। এই ওয়ার্ডস এই যে শব্দের মানে ডিফারেন্ট প্রয়োগ, এটা খুব মানে একদম স্পেসিফিক, যেটা আমরা আজকে সবাইতেই বলে ও মা হয়েছে, কিন্তু সে আজকে মা হয়নি, সে জননী হয়েছে, সেটা হচ্ছে রাইট এক্সপ্রেশন। ওকে, তো মা হচ্ছে মাপা মেজারিং, আর হচ্ছে রিলেটিং টু মেজারিং, মানে যাকে মাপা যায় বা যা মাপা হয় বা যাকে দিয়ে মাপা হয় সেটা সবটাই হচ্ছে মাপ। তো এটার একটা অনেক জায়গায় আপনারা জুইশ কাবালা জিমার্শিয়া এটা দেখেন কিন্তু ওটাতে মায়া সমান হচ্ছে স্কেল, ওরা প্রতিটা ওয়ার্ডের একটা লেটারের একটা নাম্বার অ্যাসাইন করে এটা নাম্বার বাই 40 দিয়েছে। আর অবস্থা মানে ইরানিয়ান ভাষাতে মায়াকে বলে ম্যাজিক্যাল পাওয়ার। সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সব ক্রিয়েশন হচ্ছে, সব ক্রিয়েটিভিটি হচ্ছে। যে কোনো ক্রিয়েটিভিটি মানে কামিং টু ইওর পয়েন্ট, যে সেটার মধ্যে যদি ম্যাজিক না থাকে ইট ইজ নট ক্রিয়েটিভ। একটা লেখা পড়ে লেখা হোক বা যাই লেখা হোক, এটা লেখা পড়ে বা ওর বইটা পড়ে আমার যদি সেই হিমালয়ের ম্যাজিকটা না মনে হয় তাহলে ওটা লেখা নয়। এই এলিমেন্ট অফ দ্যাট ক্রিয়েশন তখন সেই জন্য খবরের কাগজটা ক্রিয়েশন নয়, ক্রিয়েটিভ নয়। সেম রিজন, কারণ ওইটাতে কোনো ম্যাজিক নেই, ওটা হচ্ছে রিপোর্টিং অফ দ্যাট সামথিং। এখন অনেক কিছু ম্যাজিকের মতন আসে খবরে। হ্যাঁ, ওই অ্যালেস্টানটা কি মায়ার ইকুইভ্যালেন্ট ওয়ার্ড? অবস্থা হচ্ছে কি জোরাস্ট্রিয়ানদের ভাষা। আমাদের যেমন অবস্থা হচ্ছে ওদের ভাষা, ওরা একদম আমাদের হিন্দু সিভিলাইজেশনের প্যারালাল সিভিলাইজেশন। হ্যাঁ, ইন্দাস প্যারালাল সিভিলাইজেশন। ওদের হচ্ছে অবস্থাটা হচ্ছে ভাষা। আমরা যেটা আমাদের যেটা মেন বই সেটাকে আমরা বলি গীতা, ওরা বলে গাথা। হ্যাঁ, আমরা যাকে বলি অসুর, ওরা যেহেতু ওই স্বর হর এই জায়গায় দেখবেন এমনি অনেক সময় উঠতে পারবে শয়ের আর হয়ের মধ্যে, তো ওরা সেটা অসুরটাকে ওদের হয়ে যায় অহুর, আর মাজদা হয়ে যায়, মায়াটা মাজদা হয়ে যায়। তো অসুর মায়া হয়ে যায় অহুরা মাজদা। জরাসন্ধ আমাদের যে রাজা, সে হয়ে যায় জোরাস্ট্রিয়াস। তো একদম প্যারালাল। তো মায়া কি মায়া কোন সত্যকে আটকাচ্ছে? মায়াকে আমি যদি মায়া একটা কভারিং দিচ্ছে, ইটস আ ভেল অন ব্রহ্ম। আমাদের যে ব্রহ্মের চেতনা, যে কনসিয়াসনেস অফ ব্রহ্মকে সে ঢেকে রাখছে, সেটাই হচ্ছে মায়া, সেই জন্য সে মায়া। তো এই কনসিয়াসনেস এর মানে আমাদের তো পুরো উপনিষদে নিয়ে, তো সেখানে আমি চারটে মহাবাক্য যেটা বলে সেটাকে নিয়ে এসেছি, মানে এখানে দিয়েছি, যেটাতে বোঝা যায় যে মায়া কি অ্যাকচুয়ালি ঢেকে রেখেছে আমাদের। আমাদের চারটে মহাবাক্য হচ্ছে প্রজ্ঞান ব্রহ্ম, মানে ব্রহ্মই কনসিয়াসনেস। প্রজ্ঞান ব্রহ্মই কনসিয়াসনেস। অয়ম আত্মা ব্রহ্ম, মানে এই সেলফ, আমার যে আত্মা, ইন্ডিভিজুয়াল সেলফ, or the limited individual self, এর কম্পোজিশন আর ব্রহ্মের কম্পোজিশন এক। আমিও যা, সেই পরমাত্মাও তাই, আত্মাও যা, পরমাত্মাও তাই। থার্ড হচ্ছে দাও আর তত্ত্বমসি, মানে তুমি সেটা। মানে এটা কি হচ্ছে, এটা তো উপনিষদে গুরু শিষ্য ডায়ালগ। তো সেখানে গুরু বোঝাচ্ছে প্রথম দুটো বলার পরে তৃতীয়তে বলছে, আচ্ছা তুমি আত্মা, আমিও আত্মা, মানে জীবাত্মা পরমাত্মা ইনফাইনাইট, হ্যাঁ তুমিও সেই বলার মধ্যে অনেক বড় কনসিকুয়েন্স হচ্ছে তুমিও, মানে সবকিছুই জগতে যা আছে, জগৎ শব্দটার মানেই হচ্ছে যা বতে, মানে যা চলছে সেটা হচ্ছে জগৎ। পৃথিবীর মানে আরো একভাবে ইউজ করা যাবে।
তো এই তুমিও সেটা সেই সেম কম্পোজিশন। তো এই তিনটে শব্দ, তিনটে মহাবাক্য বললো গুরু শিষ্যকে, সেটা শুনে শিষ্যের রিয়েলাইজেশন হলো এবং সে বললো অহম ব্রহ্মাস্মি, তাহলে আমি ব্রহ্ম। এই যে রিয়েলাইজেশন যে আমি ব্রহ্ম, সেটাকে ভেল করে রেখেছে মায়া, যেটা আমরা রোজ নিয়ত জীবনে বুঝতে পারছি যে দিনে একবারেরও মনে পড়ে না যে আমি ব্রহ্ম। কারণ আমার মায়ার এই পৃথিবীতে আমি এমন ভাবে ঘুরছি যে আমার একবারের জন্য মনে হয় না যে আমি আমার ব্রহ্ম। তাহলে আমি অন্যরকম আমার মানে আমার অ্যাভারশন, আমার কথাবার্তা, আমার জীবনের রিয়াকশনই অন্যরকম। এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি আর অন্যের মধ্যে কোনো তফাৎ নেই। এই প্রতিটা মানুষ, প্রতিটা মানে ঘাস থেকে গাছ পালা সবকিছু সবটাই এক। এই রিয়েলাইজেশনটা থেকে যখনই সেপারেট হই আমরা, তখনই কনফ্লিক্ট। যদি আমি ভাবি আমি আর উনি এক, তাহলে তো ওর থেকে আমার নেওয়ারও কিছু নেই, নেওয়ারও কিছু নেই, মানে সমস্যার সেই জায়গা নেই। যে মুহূর্তে সেপারেশন তৈরি হচ্ছে, সেই মুহূর্তে আমাদেরকে এই কনফ্লিক্ট অফ মানে জীবনের কনফ্লিক্ট গুলো আসছে। আর বাইরে ব্রহ্মকে এর থেকে বেশি বলা যাবে না, কারণ ব্রহ্মকে কোনোদিন ডিফাইন করা যায় না, শব্দের মধ্যে তাকে ধরা যায় না। ব্রহ্মকে সত্যি, কারণ ব্রহ্ম এই পুরো জগতের সবকিছু যেহেতু ঊর্ধ্বে চলছে, তাকে এবং সে অ্যাট্রিবিউটলেস, তার সে নির্গুণ, তার কোনো গুণ নেই, সেই জন্য তাকে সবসময় নীতি নীতি করে তাকে বোঝাতে হবে। এটাও নয়, ওটাও নয়, এটাও নয়। তাহলে ব্রহ্ম কি চেয়ারটা না, এটা নয়, টেবিলটা না, এটা নয়, ল্যাপটপটা না, এটা তাহলে মানুষটা না, মানুষটাও না। এই করতে করতে, এক্সক্লুশন করতে করতে একটা সময় জিরো আর ইনফিনিটি এক হয়ে যায়। সেই পয়েন্টটা হচ্ছে ব্রহ্ম। এবার ওই ধাপকে ঢেকেছি কিরকম ভাবে, সেটা হচ্ছে মায়া অ্যাজ আ ওয়েব অফ রিয়ালিটি। এইরকম যেরকম একটা জাল আছে, এই জালের উদাহরণটা আমাদের উপনিষদে, যেখানে যেখানে বলা হচ্ছে যে এই জালটা হচ্ছে মায়া, সেটা আমরা বলি মায়া, আর এই জলবল বা যে জাল ফেলছে সে হচ্ছে ঈশ্বর। তো একটা উদাহরণ নেওয়া যাক, এই যে ভিডিও গেম, আজকের দিনে সব বাচ্চারা ভিডিও গেমে পাগলের মতো বুকটা, আমাদের সময় আমাদের দূরদর্শনের একটা চ্যানেল থেকে যখন 50টা চ্যানেল হলো, আমরাও টিভি নিয়ে দেখেছি, সারাক্ষণ খেলা দেখছি। তো এই যে একটা সুরিয়াল ওয়ার্ল্ডে ঢুকে যাওয়ার প্রবণতা, এটা মানুষ করে জেনে, আমরা অজানা না, অজানাতে নয়, কারণ আমরা সবসময় ওটা আমার একটা কমফর্ট জোন, আমি ওখানে সিকিউর। একটা বাচ্চা যাকে পড়তে হচ্ছে না, কিন্তু ভিডিও গেম খেলছে, ওটা ওর কমফর্ট জোন, সেই জন্য ওখানে আছে। ওকে যদি ভিডিও গেমে খুব দৌড়াদৌড়ি করতে হতো, তাহলে আর ওই খেলাটাও খেলতে হতো। সারা ঘর জুড়ে যদি দৌড়ে দৌড়ে ওকে ভিডিও গেম খেলতে হতো, তাহলে ওই খেলাটাও খেলতো। ওই একটা জায়গায় বসে কোকা কোলা নিয়ে খেলতে পারে বলে খেলে। তো এই ভিডিও গেম গুলো আমরা সারাক্ষণ খেলছি। আমার একটা ভিডিও গেম আছে, আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার বাবা মা, স্ত্রী সবাই মিলে আমার একটা সেট অফ ভিডিও গেম। আমার একটা ব্যবসার জায়গা আছে, সেখানে আরো 50 জন লোক আছে, আমার যারা আমার সাথে কাজ করে তারা আছে। তো তাদের সাথে আমার একরকম ভিডিও গেম চলছে। এই প্রতিটা ভিডিও গেম এত এত স্মুথ ট্রানজিশন হয় না। যেমন আমরা যে সিনেমাটা দেখি, যে ওটাতে 32 ফ্রেমস পার সেকেন্ডে প্রতিটা একটা সিঙ্গেল শট, হ্যাঁ, কিন্তু ওটা যেহেতু একটা 32 পার সেকেন্ড স্পিডে ফ্রেম গুলো ঘোরে উইথ ট্রিপল রিফ্রেশ রেট, আমরা ওই গ্লিচ গুলো বুঝতেই পারি না, কাটাগুলো বুঝতে। কাটাটা কখন বুঝতে পারি? যখন টিভি সিগন্যালটা চলে যায়।
যখন সিগন্যালটা চলে যায় তখন কাটাকাটি মানে আদারওয়াইজ ওই সিনেমাটা এত স্মুথ চলছে যে আমরা বুঝতেই পারছি। সিমিলারলি আমি এই বাড়ি আসছি, বাড়িতে গেলাম, এইখান থেকে কাজে বেরোলাম, এখানে এখানে আপনাদের সাথে এই পরপর ভিডিও গেম একের পর এক ভিডিও, এই যে নেক্সটেড ভিডিও আজকে যদি আমি এটা ইন্টারনেট দিয়ে বোঝা খুব সহজ, কারণ ইন্টারনেটে হাজার হাজার কোটি কোটি ভিডিও গেমস বা যে কোনো জিনিস এন্টারটেইনমেন্ট অ্যাভেলেবল। আমি ওই ওয়েবের মধ্যে যদি আটকে যাওয়া একটা পিঁপড়ে পোকা হই তাহলে আমি ওইটার মধ্যেই ঘুরছি, আমি আমার বাইরের আর কিছু আমার মাথায়। তো এইটা মাথায় রাখতে হবে, মায়া হচ্ছে মায়া জাল সৃষ্টি করে এবং ওই জাল থেকে বেরোনোর রাস্তা ওই নিজেকে চেনা এবং সেই ব্রহ্মকে সন্ধান করা। সেই ভিডিও গেমের মধ্যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনহিবিশন চলছে, যেখানে আমি ফিজিক্যালি এবং মেন্টালি পার্টিসিপেট করছি। এইখানে মায়ার প্রথম কাজ ছিল, কারণ এই ব্রহ্মত্ব এই নীতি করতে করতে এটা কোনো বাস্তবিক ব্যবহার থাকছে, ঠিক আছে? এই বাস্তবিক বা মানডেন কনসিয়াসনেস বা সেই অ্যাক্টিভিটির মধ্যে ঢোকার জন্য আমাকে প্রতিটা জিনিস, যেরকম আমাদের ব্রেন কোনো কিছুকে বোঝে, ও একসাথে সবটা বোঝে না, ও নিজের এক একটা চাঙ্ক নিয়ে নেয়। এই চাঙ্কটা আচ্ছা ঠিক আছে, এটা মায়া আর্ট, আচ্ছা ঠিক আছে মায়া আর্ট। এবার মায়া আর্টের সাথে সে আমার মেমোরিতে অন্য কোনো প্যাটার্ন ম্যাচ করাচ্ছে, আচ্ছা আর্ট মানে মায়া মানে বলে সে একটা নিজস্ব ভাবে সেটাকে বুঝছে। এই নিজস্ব ভাবে বোঝাটা এতই ব্যক্তিগত যে আমরা এই ভিডিও গেমের একটা কোন সময় ক্যারেক্টার, বিভিন্ন ভিডিও গেমের ক্যারেক্টার, তার মধ্যে আমরাও একটা ক্যারেক্টার হয়ে ঘুরছি। এই বোঝার সরলীকরণের জন্য ব্রেন এটাকে অ্যারেঞ্জ করেছে, এটা অন্য কোনো আলাদা ডিজাইন। তো মায়া কি দাঁড়ালো? মায়া তার মানে দাঁড়ালো ইট ইজ আনরিয়েল। কারণ এই যেরকম মাটির ক্লে পট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো সেগুলো কোনোটা ভাঙা কোনোটা গোটা। এই একটা পট যেটাতে জল ধরে যে পাত্র, সেখানে আমাদের সেটা যদি আমি ভাবি যে মায়া, সেটাও মায়া, সেটা ভেঙে গেলে, ভেঙে যাওয়ার পরে সেটা তখনও সে মায়া, কিন্তু এই মায়াটার পিছনে যে মাটিটা আছে সেটা যদি সত্যি হয়, সেই কনটেক্সটে এটা আনরিয়েল। তার মানে ও ফাইনালিটি নয়, মায়া যেহেতু ফাইনাল স্টেজ নয় সেই জন্য তাকে আমি আনরিয়েল বলছি। তার মানে এই নয় যে আজকে এই মাটির পাত্রটা এক্সিস্ট করে, কারণ আমরা ধরছি হাতে, ওটা দিয়ে জল খাচ্ছি, তো ওটা এক্সিস্ট করে, কিন্তু এই মাটির পাত্রটাই যে এন্ড স্টেট নয় সেই জন্য ওটাকে আমরা আনরিয়েল বলি। কিছু প্রশ্ন থাকলে প্লিজ করবেন, মানে সেটা কাটটা everything around us are unreal, আমাদের only reality is real us না, ইলেকট্রন মোটর না, সেটাও হয়, সেটাও আসছে, সেটাও আসছে। I can assure you a headache, but at the same time Maya is also real. কারণ যতক্ষণ আমি এই ছবিটা দেখছি এটা মায়া দেখছি, যতক্ষণ আমি এই ছবিটা দেখছি, এই ইউনিভার্সাল ফর্মটাকে দেখছি, গাছপালা গাড়ি ঘোড়া যা যা দেখছি, এগুলো সবটাই রিয়েল, সেই জন্য মায়া ইজ অলসো রিয়েল। তো ফাইনালি আমি এইখানেই শেষ করবো এই ফিলোসফিক্যাল এটা, জাস্ট ফাস্ট গেলাম। তো মায়া ইজ নট আনরিয়েল বিকজ ইট ম্যানিফেস্ট, কারণ ওর একটা ম্যানিফেস্টেশন আছে, ওর একটা
প্রেজেন্স আছে, ওর একটা এক্সিস্টেন্স আছে, সেই জন্য মায়া ইজ রিয়েল। বাট মায়া ইজ নট রিয়েল because at the same time Maya is not real because it is not the ultimate truth. ওই আরেকটা কিছু আছে, এই যখন আমরা পেঁয়াজের খোসা ছাড়াতে যাই তখন মনে হয় আরেকটা কিছু আছে। এই আরেকটা কিছুটা জন্যই মায়াটা, সেই জন্য বলে ব্রহ্মকে তো জানা যায় না, যদি মায়াকে জানা যায় দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট উই ক্যান গেট। এবার একটু সায়েন্সের দিকে যাই। যেটা আমরা তন্ত্রতে শিব শক্তি বলি, সেটা সাংখ্যতে আমরা পুরুষ প্রকৃতি বলি, এবং এই যেহেতু সবটাই মেজারেবল ইউনিভার্সটা আমি বলে দিয়েছি যেটা, তো মায়া যেহেতু মায়া ইজ ইকুয়াল টু প্রকৃতি, কারণ আমরা তো এতক্ষণে এটুকু বুঝলাম যে যা দেখছি যেটা খুব সুন্দর মানে সামারাইজ করে বললো যে সবই তো তাহলে মায়া, তাহলে সবই যদি মায়া হয় তাহলে সবই প্রকৃতি, মানে যত কিছু আছে প্রকৃতির মধ্যে তাহলে সবই মায়া। তাহলে বাই দ্যাট সেম অঙ্কের লজিক মায়া ইজ প্রকৃতি। প্রকৃতি বলতে আজকের কনটেক্সটে আমরা যদি ওটাকে ইউনিভার্স ভাবি, এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ মায়া। খুব সুইপিং স্টেটমেন্ট, বাট that's how this kind of idea works. এই প্রকৃতির তিনটে জিনিস দিয়ে আমাদের সাংখ্য মতে বলে যে তিনটে জিনিস দিয়ে বানানো, সত্য তম রজ তম, তিনটে গুণ দিয়ে তৈরি। এই গুণটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, রিসার্চ করতে গিয়ে যেটা আমি পেয়েছি। এই গুণের এমনি তো মানে অ্যাট্রিবিউট হোক বা ফাংশন বলবো বা যাই হোক করতে পারে, কিন্তু গুণের আরেকটা মানে আছে, সেটার মানে হচ্ছে স্ট্রিংস, ওকে, মানে দড়ি, স্ট্রিংস। তো সেজন্য এই গুণ হচ্ছে এনার্জি স্ট্রিংস। এই তিনটে এনার্জি স্ট্রিং, শব্দ হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি, রজ হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি, মানে the energy that is in action, আর তম হচ্ছে এনার্জি in inertia, যেটা রেস্ট এনার্জি। এই তিন রকমের এনার্জি, এই তিনটে ভেরিয়াস কম্বিনেশনে পৃথিবীর সবকিছু তৈরি। কোনটা পটেনশিয়ালিটিতে আটকে আছে, ধরুন একটা বাচ্চা যেটা পূর্ণ অবস্থায়, সে পটেনশিয়ালিটিতে আটকে আছে, সেই বাচ্চা জন্মালো, সে তখন তার অ্যাক্টিভ ফেজ দিয়ে যাচ্ছে, এবং সে যখন মৃত্যু সজ্জায় সে তখন রেস্ট এনার্জিতে হয়। আমি খুব সিম্পল অড এক্সাম্পল বোঝার সুবিধার জন্য এটা, এবং সে যখন মৃত্যুকালে একদম সজ্জায়, সে তখন একদম ইনার্শিয়া স্টেট। এই তিনটে কম্বিনেশনে সবকিছু পৃথিবীর, এই তিনটেকেই আমরা বলছি তিনটে গুণ। এই গুণকে যে আমার কাছে নিয়ে আসে সে আমার গুণ, এই জ্ঞান, গুণের জ্ঞান যে আমার কাছে নিয়ে আসে, যে নবভাবে নিয়ে আসে, সে হচ্ছে গুণ। তো সিমিলার ওয়েতে কোয়ান্টাম ফিজিক্স বা এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্সের পরের ধাপ, যেটাকে বলে স্ট্রিং থিওরি ফিজিক্স। তো সেইখানে মানে জিনিসগুলো আরো অনেক বেশি আবার অ্যাবসার্ড। কোয়ান্টাম ফিজিক্স ইঞ্জিনিয়ারিং খুব অ্যাবসার্ড ছিল, কিন্তু তারও 10 গুণ কি 1000 গুণ বেশি অ্যাবসার্ড হয়ে গেছে এখন ফিজিক্স আর এখন মানে মেজারেবল বাইরে, মানে ফিজিক্স এখন শুধু অঙ্ক দিয়ে বোঝে আর কোনো এক্সপ্রেশন নেই। তখন যেখানে শব্দ চলে, মানে যেটা খুব কমপ্লেক্স হয়ে যায় বা যেটা খুব হাই লেভেলে চলে যায়, সেটাকে শুধু সিম্বলে বোঝা যায়। মানে আমি যদি আজকে সবকিছু শেষে ওম বলি, ওটা একটা সিম্বল, তো একটা সাউন্ড সিম্বল, একটা সিম্বল। তো ম্যাথমেটিক্স ও একটা সিম্বল। Mathematics is the language expressed in symbols, is logic expressed in symbol.
plus minus সবই সিম্বল নাম্বার সবই সিম্বল এই রজতম শব্দ এই তিনটে দিয়ে আমাদের পৃথিবী ইউনিভার্স বানানো এবং এই তিনটে ট্রানজিয়েন্ট স্টেট কোনটারই ফিক্স নেই বাচ্চাটা সারাক্ষণ বাচ্চা থাকছে না ইয়াং বয়স সারাক্ষণ ইয়াং থাকছে না আর বৃদ্ধকাল সারাক্ষণ বৃদ্ধ থাকছে তো এভরিথিং ট্রানজিটস মানে ট্রান্সফর্মস ফ্রম ওয়ান টু দ্য আদার এখন ঠিক সেই কারণে যেহেতু সে ট্রান্সফর্ম করে সে ইমপারমানেন্ট এবং যেহেতু সে ইমপারমানেন্ট সেহেতু সে শুধুই মায়া সে ব্রহ্ম নয় This is the ultimate. কারণ যে আলটিমেট ট্রুথ হবে আলটিমেট ট্রুথ cannot be changed. আলটিমেট ট্রুথের কোনো চেঞ্জ নেই যদি আরো জাস্ট বোঝানোর জন্য ক্রিকেট স্কোর খেলার আগে অবধি ইট ওয়াজ আ পোটেনশিয়াল যে এই 300 রান হবে খেলা হয়ে গেল এটা হচ্ছে আলটিমেট স্টেজ 300 রান স্কোর করে উঠে গেছে ওটা চেঞ্জ হবে এটা ব্রহ্ম নয় আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি এই যে যেটা চেঞ্জ হতে থাকছে যতক্ষণ খেলা হচ্ছে ততক্ষণ ওটা না খেলার শেষ বা খেলার শেষ এখানে নেই কারণ আগে বলেছি ওয়ান infinite loop of মায়া জালের infinite মায়ার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি একটা খেলা শেষ আর একটা খেলা শেষ এই ট্রান্সফরমেশন এর inertia stop stop is also a form of inertia মানে আরো হ্যাঁ stop মানে এটা যেমন এটা হচ্ছে এনার্জি কন্টেন্ট ইলেকট্রিকলি এটা পাথর যে মাটিতে পড়ে আছে একটা ভেরি গুড লেভেল এনার্জি হচ্ছে গিয়ে কনসিয়াসনেস আরো যত ক্রস হতে থাকে মানে যত হেভি হতে থাকে তত সেটা স্লথ হতে থাকে আমাদের অবস্থাটা মোটামুটি এরকম এই কার্পেটের একটা পিঁপড়ের আজকে আমরা সবাই এই কার্পেটটা দেখছি আমাদের কাছে এটা 2 ডাইমেনশন লেন্থ এন্ড ব্রেডথ এর একটা উইডথ আছে আমরা বুঝতে পারি বাদিকে কিন্তু সরি হাইট আছে একটা বুঝতে পারি বা ডেপথ আছে একটা বুঝতে পারি কিন্তু সেটা খুব মিনিমাম এটা একটা যে পিঁপড়ে যে এটার মধ্যে দিয়ে হাঁটছে তার এই আমাদের জন্য আমাদের পৃথিবীটা বা আমাদের ইউনিভার্স আমাদের কনসিয়াসনেস হচ্ছে 4 ডিমেনশন 3 ডিমেনশন লেন্থ হাইট আর টাইম কিন্তু এই পিঁপড়ের যখন সেই এটার ভেতর দিয়ে হাঁটছে এরকম একটা ফ্লাফি কার্পেটের ভেতর দিয়ে যাচ্ছে তার যে ইনফাইনাইট ডাইমেনশনস এর মধ্যে দিয়ে সে হাঁটছে তার কিন্তু লেন্থ ব্রেডথ হাইটে সে আটকে নেই এই যে possibility of having many dimensions carved up into this tree I mean repeat করছি the possibility যে অনেক ডিমেনশন তিনটে ডিমেনশনের মধ্যে দিয়ে আমরা আছি but there exist more than 3 as per string theory there is 10 dimensions ঠিক আছে কোন কোন জায়গায় 11 হবে but mostly 10 dimensions 10 ডিমেনশনাল মধ্যে আছে মানে আমাদের কমপ্লেক্সিটিটা আমি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কমপ্লেক্সিটিটা আস্তে আস্তে অনেক র্যাপিডলি বাড়ছে তো এই থেকে এই ডেটা অ্যাকুইজিশন যেটা আমাদের স্ট্রিংতে আছে সেটা আমাদের উপনিষদে অলরেডি আমাদের আছে আমাদের এই বিষ্ণুর যে মডেল আছে বিষ্ণুর মন্দির নেপালে আছে কথা আমি জানি বিশ্বর মধ্যে এখানে দেখুন 9টা ডিমেনশন 9টা মাত্রা বিশ্বর হ্যাঁ তো বেসিক্যালি আমি বলতে চাইছিলাম আমাদেরও সেই 10টা ডিমেনশন আছে 3টে ডিমেনশন ভূলোকে এবং তারপরে ভুব স্ব মহর জন্ম তপ এর সত্য এই আগে 6টা মিলে 9টা ডিমেনশন প্লাস টাইম এবং এই
আমাদের এই মাল্টি ডিমেনশনের অধিপতি বলা হয়। যে যে মাল্টিডিমেনশনাল খেলাটা খেলছে সে হচ্ছে বিষ্ণু। সেই জন্য বিষ্ণুর আরেক নাম হচ্ছে মায়াপতি। মায়া যে মায়া ক্রিয়েট করছে, মায়াপতি। কিন্তু এই অবধি তো বুঝলাম এটা কমপ্লেক্স ছিল। এবার জিনিসটা খুব, এবার প্রতিটা রিলেটিভ। আপনার কাছে যেটা একজনের কাছে যেটা সবুজ, আরেকজনের কাছে সেটা মেরুন, ঠিক আছে? এই ছবিটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা যেহেতু পৃথিবীকে আমাদের সেন্স বা অর্গান দিয়ে গ্রহণ করি, তার তো কোনো রাস্তা নেই 5টা ইন্দ্রিয় ছাড়া, বা 6 নম্বর হচ্ছে মাইন্ড। এই 6টা দিয়ে আমরা পৃথিবীকে গ্রহণ করি। তো এই 6টার প্রতিটা মানুষের যেহেতু আলাদা, এবং সেটার পেছনে যেহেতু মেন্টাল কন্ডিশনিং যেখান থেকে বড় হয়েছে, তার শিক্ষা থেকে আরম্ভ করে তার প্রতিটাই আলাদা, এবং আমরা কন্টিনিউয়াস ম্যাপ প্যাটার্ন ম্যাচ করছি। আমার রিয়ালিটি এবং আপনার রিয়ালিটি এক নয়। আপনার কাছে যেটা খুব সুন্দর, আমার কাছে সেটা সুন্দর না। মানে সুন্দরতা ইজ সাবজেক্টিভ থিং, কিন্তু বলছি রিয়ালিটি ইজ ডিফারেন্ট। একটা যদি অক্টোপাস এই কার্পেটটাকে দেখেন, সে অক্টোপাসটা এটাকে ব্লু দেখবে, এই সেম কার্পেট, লাল কার্পেট, অক্টোপাস দেখলে ব্লু দেখবে। যদি একটা স্পাইডার দেখে সেটাকে গ্রিন দেখবে, আর যদি কোনো বি দেখে সেটাকে ইয়েলো দেখবে। ইনফ্যাক্ট আমাদের কুকুররাও প্রাইমারিলি ইয়েলো দেখে, ওকে ব্ল্যাক এন্ড হোয়াইট আর ইয়েলো। তো ওর কাছে কিন্তু রিয়ালিটি অন্য। ও যে লাল গাড়ি দেখে বলে না, লাল গাড়ি দেখে দৌড়চ্ছে কুকুর, ও তো লাল বুঝতেই পারছে, লাল গাড়ি কোনো নেই। তো এই যে ইলিউশনটা করছে এটাও হয়। এবার আরেকটু যাইতে বলি, এই মায়ার এই ফাইনাইট টেস্টের জন্য আমাদের একটা মায়া আমাদের এই এমপিরিক্যাল মানে যেটা ব্যবহারিক বা যে নাম্বার মেজারের যদি আসে সেই রিয়ালিটিটাকে ক্রিয়েট করতে সাহায্য করে, এবং সেই জন্য এটাকে অবিদ্যা বলে। অবিদ্যা মানে ভুল শিক্ষা নয়, অবিদ্যা মানে কমপ্লিটটা নয় জানা। এই কমপ্লিটটা না জানা, এই যে যেহেতু আমার এখানে বড় ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সুপার মাইন্ড, আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস, আমার বিভিন্ন রকম ফ্যাকাল্টি সেন্স আর ওপরে আমার আমি এখন এতদিন আমাদের একটা সবচেয়ে ভুল জিনিস, যেটা এত বছর ধরে মানে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা যেভাবে থেকে কম্পিউটার আবিষ্কার হয়েছে, যে ব্রেনটা একটা কম্পিউটার। ব্রেনটাকে একটা কম্পিউটার ভেবে সাইকিয়াট্রিস্ট বা ডাক্তার বা অন্যান্যরা ব্রেনটাকে একটা মেশিন হিসেবে ট্রিট করা শুরু করেছে। ব্রেনটা কোনো কম্পিউটারই না, কারণ ব্রেনের কোনো অপারেটিং সিস্টেম নেই। ব্রেনটা কোনো কম্পিউটার না, ব্রেনের কোনো অপারেটিং সিস্টেম নেই। ব্রেন হচ্ছে শুধু একটা রিসিভিং মেকানিজম, এটা রিসিভার। তার নিজস্ব সে একটা বিশাল সোর্স থেকে সে শুধু সিগন্যাল নিচ্ছে, ফ্রম দ্য ইউনিভার্সাল কনসিয়াসনেস নিচ্ছে, এবং নিজের মেমোরি দিয়ে প্রসেস করাচ্ছে, মেমোরি স্টোর করাচ্ছে, এবং মেমোরিকে ইউজ করে প্রসেস করছে। এই যে ইউনিভার্সাল তৈরি হয়েছে,
যেখানে আমার ব্রেন এখন তো বলে প্রত্যেকটা সেলেরই মেমোরি আছে, তো আমাদের হার্টের একটা নিজস্ব ইন্টেলিজেন্স আছে, হার্টের নাকি 40,000 এরকম ব্রেন সেল পাওয়া গেছে, ব্রেন টাইপ সেল হার্টে পাওয়া গেছে। এই যে আমাদের প্রথমটা কিছু দেখলেই মনে হতো যে আমার মন থেকে মনে হচ্ছে লোকটা খুব ভালো, এইটার একটা কারণ আছে যে ওখানে কিছু ব্রেন সেলস পাওয়া গেছে সেগুলো এটাই। যেমন ইউনিভার্স বলছেন সেরকম কালেকটিভ ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি, যে বড় কালেকটিভ ইন্টেলিজেন্স আছে ইন্ডিভিজুয়াল, এটা মাইক্রো লেভেলে আছে, ম্যাক্রো লেভেলে একদম সেটা, হ্যাঁ সেটা তো অ্যাক্টিভিটি থেকে না, কিছু কনসিয়াসনেস আমরা যখন এই কিছু অ্যাওয়্যার করি কনসিয়াসলি, মানে একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যখন একটা কিছু আবিষ্কার হয়, আমি মোস্ট লাইকলি মনে হয় ওটা রেডিও বা কিছু, যেটা যেন জগদীশ ঘোষ স্বীকৃতি পাননি কিন্তু আরেকজন আমেরিকান পেয়েছে, খেয়াল দিতাম। তো এক একটা সময় না ইউনিভার্স থেকে সিমিলার সিগন্যালস আসে, কিছু কিছু রিসিভার সেটাকে গ্রহণ করে, এই প্যারালাল ইনোভেশন একই জিনিসের চলে। এই নয় যে সব জিনিস এক জায়গা থেকে শুরু। তো এই আমরা একটা যত ভালো সফিস্টিকেটেড রিসিভার হতে পারবো তত, কারণ এভরিথিং ইজ অ্যাভেলেবল। এই কনসিয়াসনেস না, যেটা আমরা জানি আইনস্টাইনের থিওরি থেকে, যে ম্যাটার ক্যানট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফার্ড, এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড। কোনটাই যায় না। তো আমরা যেটা যত ভালো রিসিভার হতে পারবো তত আমাদের অ্যাওয়ারনেস বাড়বে। এটা আমি বলেছি যে মায়া অ্যাট্রাক্টস বিকজ ইট ইজ এ প্লেজারেবল ইলিউশন, এবং প্লেজারেবল ইলিউশনের সময় কি হয়, যখন ভিডিও গেমটা দেখছে তখন শরীরের মধ্যে অক্সিটোসিন, সেরোটোনিন এবং ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে। এই হরমোন রিলিজ হওয়াতে কি হয় যে আমরা বারবার যে কোনো নেশার সাথে যুক্ত সেই জিনিস, যে কোনো ডিজায়ারের সাথেও যুক্ত একই জিনিস, আমার কিছু ভালো লাগে না কিন্তু আমি আমি রোজ ভাবছি সকালে যদি হিমালয়ের বেস ক্যাম্পে যেতে পারতাম, এই জাস্ট এই চিন্তাটাই আমার একটা অ্যাট্রাকশন, আমার একটা আকর্ষণের মতো কাজ করে। তো এই যে এটা বেসিক্যালি একটা বায়োলজিক্যাল ফেনোমেনন, যেটা আমার রিপিটেশন অফ প্লেজারেবল সিগন্যালস আমার ব্রেন চায়। তাহলে কি হয়, কারণ এই ব্রেনের একটাই কাজ, সে শুধু আমাকে সেফ রাখতে চায়। একটা হিউম্যান ব্রেনের একটাই কাজ, শুধু হিউম্যান বিংকে সেফ রাখা। সেই জন্য সবচেয়ে, কারণ ও সবচেয়ে বেশি এই কনজিউম করে, কি বলে, এনার্জি কনজিউম করে। বডির মোটামুটি 30-40% এনার্জি ব্রেন কনজিউম করে। তো ওর একটাই কাজ, এমন ভাবে সিচুয়েশন তৈরি করবে, সেই জন্য ওকে গল্প বানায়, গ্রিপস তৈরি করে, শত্রু তৈরি করে, বন্ধু তৈরি করে। ওর সেই হিউম্যান বডিটাকে বা হিউম্যান বিংটাকে সেফ রাখাটা হচ্ছে ব্রেনের একমাত্র দায়িত্ব, এবং সেটাতে সে অবসেস। কোনো কোনো ট্রমাতে ব্রেন কি করে নিজে শাটডাউন করে, কোমাটা হচ্ছে এক্সট্রিম কেস, বা মাঝে ও শাটডাউন করে, বা শীত করলে আমাদের এই যে শিভারিং হয় তাপে, সেটা ব্রেনের রেসপন্স। কারণ ও ভাবছে ওই মুভমেন্টে ও বডি টেম্পারেচারটাকে আবার ঠিক দিচ্ছে। শাটডাউন হয় যে ও নিজের ওয়ার্কিং কমিয়ে দেয়, হ্যাঁ, সে প্রসেসিং করে না, ও অর্ধেক জিনিস প্রসেস করে না, বলে মনে নেই তো ভুলে যাচ্ছে, সেটা ও প্রসেসিং করতে হচ্ছে। আচ্ছা, আরো ফার্দার যদি যাই, এই রাধা এবং কৃষ্ণ, রাধাকে যোগ মানা হয়, আর এই কৃষ্ণ বেসিক্যালি এটিমোলজি দিয়ে টোটালটা তো হচ্ছে না, এটিমোলজিতে যদি যাই, কৃষ্ণ বর্ষণ, আকর্ষণ, হ্যাঁ, এই কৃষ্ণ কি করছে, ও একটা রোটেটিং মোশনে কাজ করে।
similar to the spiral galaxy type. তো এই কর্ষণ আকর্ষণের যে পরে কৃষ্ণকে ডার্ক এনার্জি ডার্ক দেখায় So, multiple big bang. হ্যাঁ তো এবং রাধা হচ্ছে গিয়ে রাধ ধাতু থেকে তৈরি শব্দটা, যে ওইটার বেসটা দেয়, ওই যে ইউনিভার্সাল বেসটা, ম্যাটারের বেসটা দেয় গ্র্যাভিটি অ্যাজ আ ফোর্সকে অ্যাক্ট করার জন্য। সেই জন্য মায়া যোগ মায়া বলে তাদের যে খেলাটা, তাদের লীলাটাকে যোগ মায়া, সরি রাধাকে যোগ মায়া বলে, এবং তাদের খেলাটাকে অ্যাক্সিস যোগ মায়া, মানে সে আরেক রকমের মায়ার কনসেপ্ট, আরেকটা ডিমেনশন। কসমোলজিতে যদি যাই, খুব বোরিং হয়ে যাচ্ছে, মানে খুবই ঠিক আছে honestly I have more interesting stuff after this. I just skip. আচ্ছা এগুলো আমি বলছি ছেড়ে দিচ্ছি। মায়া বেসিক্যালি শর্ট এন্ড শর্ট দুই, ডার্ক ম্যাটার এন্ড ম্যাটার দুই হচ্ছে মায়া, দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন এন্ড এবং তার পজিটিভ ট্রান্সফরমেশন পজিটিভ মধ্যে শিফট এবং so Maya, multiverse of Maya. Apollo concept, string theory concept হচ্ছে যে there are not one but many universe, এবং এটা একটা ব্রেন বা ব্রেনের উপরে আটকে আছে। আমরা যেরকম একটা পাওয়ার বিল মাল্টিপ্লান পাওয়ার বিল উপরে যেরকম চিনি, সেরকম আমাদের একটা ইউনিভার্স হচ্ছে ওই একটা চিনির কণা, একটা সাবস্ট্রাটাম মেমব্রেন আছে যেটা ইভেন ফুল অফ গ্র্যাভিটি, দ্যাটস অনলি গ্র্যাভিটি ইজ দেয়ার, and এবং আমরা ওই চিনির দানার বাইরে বেরোতে পারি। এই চিনির দানার বাইরে না বেরোতে পারাটা হচ্ছে মায়ার লিমিটেশন, আমাদের ওইটা থেকে ব্রেক করতে দিচ্ছে, আমরা এই মায়া জালের বাইরেই বেরোতে পারছি। এবং এবং মায়ার একটা খুব ভালো বন্ধু আছে, সেটা হচ্ছে সময়। একইবার মায়া আমরা ওই দুজনেই ওই মহাবিষ্ণু ভগবত পুরাণে মহাবিষ্ণুর এই ইউনিভার্সাল ফর্মটাকে খুব সুন্দর করে বলা আছে, যেখানে এই লেভেল অব্দি বিষ্ণু আছে, ব্রহ্মা আছে, ব্রহ্মার বিষ্ণু আগে থেকে ব্রহ্মার উৎপত্তি আছে, শিব আছে, সব আছে। এবং এই ফর্মটা এই শেষ নামের সমান ফর্ম, এর পরে আরেকটা ফর্ম আছে যেটা এই মাল্টিভার্সের ফর্ম, যেটা আউটসাইড অল দিস বাবলিং ইউনিভার্স। এবং সেটা বিটার বলার উদ্দেশ্য হচ্ছে এভরি বাবল এক্সিস্ট ফ্রম ওয়ান বিগ ব্যাং টু দ্য নেক্সট। এবং পৃথিবীতে মানে পৃথিবীতে না, infinite big bangs are happening, and the name may be misleading. If there is bang happening between these two membranes এর মধ্যে collision হচ্ছে, এবং তাদের মধ্যে এই প্রতিবার collision হচ্ছে, একটা করে ইউনিভার্স ফর্ম হচ্ছে। মানে এনার্জি সিঙ্গুলারিটি যে সবগুলো একটা পয়েন্টে থাকে, সেই পয়েন্ট সিঙ্গুলারিটিটা ব্রেক হচ্ছে, এবং সেই থেকে একটা খুব স্পিডে বেরিয়ে যাওয়া পার্টিকেল এবং নিউট্রন, which is called an inflationary universe. আমরা এখন 13.5 বিলিয়ন ইয়ার্স হচ্ছে আমাদের ইউনিভার্সে। এখন আমরা ইনফ্লেশনারি, মানে আমরা ভেরি বেবি স্টেজ অফ দিস ইউনিভার্স। এখন ধ্বংস হওয়ার মানে পৃথিবীতে কোনো ব্যাপার নাই এই স্কেলে। ইউনিভার্স উইল স্টে, আমাদের যে হিসেবটা আছে ব্রহ্মার 100 বছর, which is 100 years of human, 1000 years of human years. এটা কার সাম কবে 14 কোটি আর 114 কোটি
এখন অনেক আছে ইয়ারলি 10% অফ দিস পার্টিসিপেশন তো এটা যে ফাইনাল কসমোলজিতে দুর্গা এই ডায়াগ্রামে নিচে এটা হচ্ছে ভগবত পুরাণের ডায়াগ্রাম তো দেখুন দুর্গাকে কোথায় রেখেছি না একদম এই ইউনিভার্সের আউটার ফর্মে তার কারণ এই দুর্গা নামটা খুব ইন্টারেস্টিং দুর্গা নাম শব্দটা আসছে দুর্গ থেকে মানে ফোর্ট এই দুর্গা একটা এনার্জি এখানে তৈরি করে রেখেছে যেটার বাইরে বেরোনো যায় এবং সেটার মধ্যে সেই শক্তি সব দেবতারা তার কাছেই আসছে সব অসুররা তার কাছেই বল হচ্ছে সে এই আমি একটা লিখছিলাম এটা শেষ হয়নি যে এই মহাপ্রলয়তে প্রলয়ের একটা স্টেজ থাকে একটা ইউনিভার্স তৈরি হলো তারপরে সেটা ডিস্ট্রাকশন হলো সেই ডিস্ট্রাকশনের যে মহাপ্রলয়ের পরে একটা দিন অনেকদিন ওটাকে লয় অবস্থা থাকে মানে ব্যালেন্স ল শব্দের মানে হচ্ছে লাল যেটা লালিত থাকে সেটা স্টেবল স্টেজ সেইটা এই সেটাকে আমরা সেলিব্রেট করি মহালয়া হিসেবে এই মহালয়ার মানে প্রচন্ড তাৎপর্যপূর্ণ এবং দেখবেন ওই মহালয়ার দিন ওই জন্য আমরা পিতৃপুরুষদের জল দিই কারণ কি আগের সাইকেলে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে এই সাইকেল শুরু করার আগে ভাই জলটা দিয়ে এবং জল দেওয়ার সাথে সাথে তাদের মনে তিল হচ্ছে এমন একটা শস্য তার মধ্যে যেটা সবচেয়ে বেশি এনার্জি কন্টেন্ট আছে কি করে তারা জানলো আমার তখনকার সময় হরপ্পাতে পর্যন্ত মৃতদেহের বডির পাশে তিল পাওয়া যায় তাদের বিস্ময়কর তাদের ব্যাপার তো এই এবং তারপরে মহালয়া হয়ে যাওয়ার পরে 9 দিন নবরাত্রির 9 দিন ধরে এই বিগ ব্যাংটা যদি আমরা মহালয়ার শেষ শুরুটা থাকে সেই সিঙ্গুলারিটিটা যখন ব্রেক হচ্ছে তারপরে 9টা দিন চলে যখন এই ইউনিভার্সে ক্রিয়েট তারপরে আবার ডিস্ট্রাকশন এই যে সাইক্লিক ইউনিভার্স আমাদের হিন্দু কসমোলজিতে বলে ইটস এ সাইক্লিক ইউনিভার্স আমাদের ইটস নট স্ট্রেট ইউনিভার্স এটা বলো সেটা বলো সেই জন্য আমাদের ওই সবসময় সাপের থাকে হ্যাঁ সাপের একটা সাপের ল্যাজ এবং মুখ একসাথে এই যে সাইকেল দেখানো এমনি কসমোলজি কোন প্রশ্ন কিছু আর কয়েকটা কথা আছে আরো 6টা আছে আমি র‍্যাপিড ফায়ারে মায়ার একটা আমাদের এইবার আমি পুরাণে চলে গেছি মিথোলজি মায়ার এটা হচ্ছে যে ফ্যামিলি ট্রি হ্যাঁ মায়ার জন্ম বলছে অধর্ম থেকে অধর্ম হিংসার মধ্যে বিয়ে হয় তার থেকে নিকৃতি বলে জন্ম হয় নিকৃতির দুটো সন্তান বেদনা আর মায়া মায়া এবং মায়া যে কোনো জিনিস এটা খুব দারুণ উদাহরণ মানে একান্তে বলা যে কোনো জিনিসের আপনার যার প্রতি মায়া আছে আপনার ছেলে আপনার টাকা আপনার যা কিছুর উপর আপনার মায়া আছে সেটার জন্যই আপনার ভয় হয় সেটার সাথে হারানোর ভয় সেই জন্য মায়ার সাথে ভয়ের বিয়ে এই দুটোকে যদি বিয়ে দিয়ে দেন মায়া আর ভয় তাহলে মৃত্যু নির্ধারিত এবং সেই মৃত্যু মানে ফিজিক্যাল মৃত্যু নয় মানে সেই মৃত্যুর সংজ্ঞা হচ্ছে ব্যাধি জরা শোক টাকার জন্য ভয় পেলেন এই মায়া করলেন হলো রোগ হয়ে গেল শোক দুঃখ টাকা লস হচ্ছে শেয়ার মার্কেটে হ্যাঁ সেই দিকে তৃষ্ণা আর ক্রোধ বাড়িতে সারাক্ষণ রেগে বসে আছেন কারণ স্টক মার্কেটে সো এই হচ্ছে আমাদের মায়ার ফ্যামিলি ইনফ্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং লাস্টে দেখো যে খ্রিস্টানরা সিন ইউজ করেছে খ্রিস্টানদের যে 7 কার্ডিনাল সিনস এই সেম আচ্ছা এবার আরেকটু বড় ক্যানভাসে যাচ্ছে মানে মিথোলজিক্যাল বড় মানে আমরা
আমরা এই ছবিটা সবাই দেখেছি তাই না? এটা জিসাস জন্মালো আর তিনজন ওয়াইস মেন ফ্রম ইস্ট তাকে দেখা করতে এলো। এই তিনটি ওয়াইস মেনকে কি বলি আমরা? ম্যাজাই বলি, তাই না? থ্রি ওয়াইস মেনকে ম্যাজাই বলি। এই ম্যাজাইরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মাগা অগ্নিহোত্রী পুরোহিত। এরা ইভেন তাদের ইন্ডিয়া থেকে চলে যাওয়ার পরে তারা ইরানে সেটেল হয়। ইরানে একটা শহর আছে যেটা তেহরানের খুব কাছে, যেটার নাম হচ্ছে মাগা। তো সেইখান থেকে তারা প্রতিবারই তারা এইসব বড় বড় ওয়ার্ল্ড ইভেন্টে পার্টিসিপেট হতে যায়। তাদের প্রচুর জ্ঞান, তাদের জ্ঞান অ্যাস্ট্রোনমি, ম্যাজিক, আর্কিটেকচার এবং তারা থরো একদম এইসব ব্যাপার। এরাই হচ্ছে আমাদের অসুর মায়া বা আহুরা মাজদার বংশধর, যার কাছে আমাদের সূর্য সিদ্ধান্তর মতন গুরুত্বপূর্ণ কসমোলজির বই তাকে মায়া অসুরকে দেওয়া হয়েছিল এবং বাস্তুশাস্ত্র মায়া অসুরকে দেওয়া হয়েছিল। তো মায়া অসুর ইজ দ্য কাস্টোডিয়ান অফ সূর্য সিদ্ধান্ত এন্ড বাস্তু। এই ম্যাজাইরা হচ্ছে মাগা প্রিস্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি। এবং এখানে এদের কাজ ছিল তারা শুধু সূর্যের পুজো করত এবং সূর্যের তাদের বেসিক তিনটে বড় বড় টেম্পল, একটা মুলতান পাকিস্তানের একটা বিশাল সূর্য মন্দির ছিল, মার্কন্ড কাশ্মীরে এবং কর্ণাটক উড়িষ্যার। এখানে তারা মাগারা হচ্ছে পুরোহিত। এবং রিসেন্টলি ডিসকভার্ড হয়েছে, কিছু বছর হয়ে গেছে, তো সেটা হচ্ছে মাগা ইজ বিল্ডিং দ্য সান টেম্পল অফ ইজিপ্ট। ইজিপ্টের এই টেম্পল ফরম্যাটটা নতুন। আমরা সবাই ইজিপ্টের পিরামিড দেখে আছি, তাই না? ইজিপ্টের পিরামিড হচ্ছে সেলিব্রেটস অর প্রোটেক্টস দ্য আফটার লাইফ অফ দ্য কিং। বাট সোলার সান টেম্পল অফ ইজিপ্ট, যেটা রামেসিস দ্য সেকেন্ড এর সময় থেকে ডেডিকেটেড টু অ্যাটেন বা রা হচ্ছে ওদের সূর্য ভগবান, সূর্য দেবতাকে রা বলে। এই রায় আমাদের মধ্যে প্রতিফলন আছে, এই যে টাইটেল রায় বা রয়, হ্যাঁ, এদেরও ওই রয় রায় শব্দের মিলে আমরা জানি যে রা মানে সূর্যের সাথে কানেক্ট। এই 4500 বছর পুরনো মন্দির তারা ওখানে বানিয়েছে এবং এই মন্দিরগুলো পিরামিডের মতন নয় এবং এটা বাস্তু ফরম্যাট ফলো করে বানানো। এটা বলা হয় মাগা পুরোহিত। এটা আমাদের বাস্তুর একটা কথা, এই মাগা অগ্নিহোত্রী, যাতে আমাদের অ্যাকচুয়ালি অথর্ব বেদের যে অথর্বণ সেও মাগা পুরোহিত। এবং he was known for on magic, এবং অথর্ব বেদের মানে প্রথম 7টা বই ওই শুধু ম্যাজিক আর এই নিয়ে। আরো যাই, মাগা এবার ইজিপ্টে এই যে ছবিটা দেখছেন এখানে কি দেখছেন? বসে আছে আর একজন নৌকো চালাচ্ছে। এইটার সাথে একটা আমাদের ইন্ডিয়ান ছবি মিল আছে, যেটা হচ্ছে কৃষ্ণ রথ চালাচ্ছে আর পেছনে অর্জুন বসে আছে সারথি কৃষ্ণ রথ চালাচ্ছে। তো এইখানে রোলটা রিভার্স হয়ে গেছে। এখানে সেট হচ্ছে অর্জুন তলোয়ারের সাথে কম্পেয়ার করে দেবে ফিচার অ্যাট্রিবিউট ওয়াইজ, আর ও চালাচ্ছে বসে আছে হচ্ছে রাম, ওদের যে প্রাইমারি দেবতা বা কৃষ্ণ। যেহেতু সোলার ডাইনাস্টি মানে কৃষ্ণকে সোলার গড, সোলার গড, কৃষ্ণ বসে আছে এবং তারা সাপেদের দমন করছে। সাপগুলো নিচে আছে, সাপেদের সাবডিউট করে আছে। এই আইকনোগ্রাফিটা আমাদের কি বলে, এটার মধ্যে আরেকটা জিনিস আছে যে এই সেট বলে যে ভদ্রলোক, যে রাজা ছিলেন, তো এর সাথে যুদ্ধ চলছিল তার ওরাস হচ্ছে তার আঙ্কেল এবং তার ফ্যামিলি ফিউড চলছিল, যেটা আমাদের ধৃতরাষ্ট্র ভাবা যেতে পারে।
এবং এই ইজিপশিয়ান সেট একটা ফরেনার বিয়ে করে এবং সেটা ডকুমেন্টেড ওদের টেক্সটে। সেই ফরেনারদের নাম ছিল তার নাম হচ্ছে অ্যাস্টার বা ইস্টার, যে জন্য এই যে আমাদের ইস্টারের এটা হলো গুড ফ্রাইডে করে ইস্টার, এটা একটা whole new conspiracy. Easter, Good Friday. The Easter is same as Aphrodite of Greek mythology, and it is the same as goddess Uma or Parvati. আমাদের এই তাদের ইস্টার এবং সেকেন্ড বিয়ে থেকে যে বাচ্চাটা জন্মালো তার নাম হলো মাগা, এবং এই মাগাকে ওরা দেখালো অ্যাজ আ ক্রোকোডাইল। মাগার রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাজ আ ক্রোকোডাইল। এই ক্রোকোডাইল হচ্ছে কি আমাদের সূর্যের প্রতীক হিসেবে মকর, এই মকর সংক্রান্তিতে আমরা সূর্যের পুজো করি। উত্তরায়ণটা সূর্যের উত্তরায়ণ 14th of January। এবং তাড়াতাড়ি বলছি, হয়তো কিছু ঘেটে যাচ্ছে কিনা আমি জানি না। তো এই যে মানে বেসিক্যালি বলার যে এটা হচ্ছে এত ফ্রম আমাদের এই রামরাজ্য টু রেনেসেন্সের রাজ্য, এই যে কালচারাল স্প্যান মানে ইনফ্লুয়েন্সটা, সেটাকে বোঝার জন্যই এটা বলছি। মায়া থেকে মাগা, মাগা থেকে মেজাই, তো এরপরে কি হলো, যেটা তো ইজিপ্টে গেল। এবার মায়াদের যেটা ইজিপ্টানি বা ইরান বা ওইসব জায়গায় তার একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে যখন জঙ্গল ফরেস্ট ছিল, যেটা আজকের দিনের দিন, যেটা পাণ্ডবদের ক্যাপিটাল হয়েছিল, সেটা একটা পুরো জঙ্গল ছিল। সেই জঙ্গলটাকে বিষ্ণু এবং অর্জুন ওটাকে জ্বালিয়ে দিতে আসে। সেই জ্বালিয়ে দেওয়ার সময়, কারণ তাদের ওই যে আগের ছবিতে দেখেন সাপকে সাবডিউ করছে, কারণ তারা তখন এই তক্ষক নামের যে সাপ ছিল তাকে সাবডিউ করছে, যারা ওখানে ফ্যামিলি নিয়েছিল। সাপকে সাপ না ভাবাই ভালো, সাপ হচ্ছে সিম্বল, ওরা এক ধরনের মানুষ, নাগা বলে বলছি, অন্য এক ক্লাস অফ পিপল। তো এই নাগাদের বন্ধু ছিল হচ্ছে মায়া, মায়া বা অসুর মায়া। এই অসুর মায়া গিয়ে কৃষ্ণ এবং অর্জুনকে বললো যে প্লিজ ওদের বেরো না, ওদেরকে তাড়িয়ে দাও জঙ্গল থেকে, তোমাদের জায়গাটা রাখবে। হ্যাঁ ঠিক আছে। তো তারা ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে প্রথমে তারা গিয়ে স্থাপন করলো নিজেদের জায়গা তক্ষশিলা, যেটা তক্ষশিলা ইউনিভার্সিটি, ভেরি অ্যাডভান্স। এবং তারপরে সেটা এক্সটেন্ড করে গেল পুরো টার্কি অব্দি, এবং তাশকান্ত, ওই তাশকান্তের নামটাও তার সাথে, ঠিক আছে। এই এবং এইসব যেহেতু কৃষ্ণ মায়াসুরের কথা শুনে তাদেরকে ছেড়ে দিয়েছিল, তখন মায়াসুর বললো যে বলো তোমাদের জন্য কি করবো। তখন এই ইন্দ্রপ্রস্থটা পুরো মায়াসুর নিজে ডিজাইন করে দিল, এবং মায়া সভা বলে যেটা সেটা তো মায়াসুরের ডিজাইন করা, যেটা হচ্ছে হাউস অফ ইলিউশন। তারপরে ফাইনালি কি হলো, ওইটার পরে মায়াসুরের সাথে সমস্যা ছিলই। এই দেবতাদের প্রথমে ভালো ছিল, তারপরে খারাপ হতে থাকে। এবং প্রথমে মায়াসুর বিষ্ণুর কাছে পারমিশন নিয়ে বিন্ধ্যা মাউন্টেন সাউথে গিয়ে তাদের একটা বিশাল প্যালেস করলো, এবং পরবর্তীকালে সে তিনটে রাজ্য তৈরি করেছিল ত্রিপুরা বলে, যে ত্রিপুর বলে তিনটে রাজ্য সিটি তৈরি করেছিল, যেটাকে শিব একটা বানায় তিনটে শহরকে শেষ করে ধ্বংস করেছিল বলে তার নাম ছিল ত্রিপুরা। তো এই তিনটিকে নিয়ে এবং ফাইনালি এই মায়ারা নিজেদের বসতি তুলে নিয়ে চলে যায়
এই তলাতল বা আজকের দিনে ল্যাটিন আমেরিকা বা মায়া সিভিলাইজেশন। এই অবধি বললাম। মায়া সিভিলাইজেশন নিয়ে আমার বলার আমার সময় নেই, আর এখন মানে অনেক বেশি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। সো আই এন্ড ইট হিয়ার। I really thank you for all the attention. So thank you so much. I couldn't I'm more than happy to answer.